Champions of 2015, ladies and gentlemen, the Australians. আইসিসি 2015 বিশ্বকাপ জিতে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলেছে টিম অস্ট্রেলিয়া। মেলবোর্নে 7 উইকেটে হার মেনে রানার্স আপ নিউজিল্যান্ড। ক্লার্কের রাজকীয় বিদায়। প্রয়াত হিউজকে বিশ্বকাপ জয় উৎসর্গ। We played this World Cup with 16 players, and tonight certainly dedicated to our little brother and our teammate Philip Hughes. দেখছিলেন খেলার সময় শিরোনাম। দেশ বিদেশের খেলাধুলার সব খবর নিয়ে সাজানো আমাদের এই নিয়মিত আয়োজন। আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। এছাড়া আমাদের ভার্চুয়াল স্টুডিওতে আছেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। সাজিদ, আপনি যেমনটি বলছিলেন, আজকে আসলে বিশ্বকাপ আসরের সমাপ্তি ঘটে গেছে, পর্দা নেমেছে। তো আপনি অতিথির সাথে আলোচনা করবেন এবং আমি আপনাকে কিছু পরিসংখ্যানিক বিষয়বস্তু জানিয়ে সাহায্য করব। আমার হাতে থাকা কিছু পরিসংখ্যান আছে, সেগুলো দর্শকদেরকে জানাবো। সাজিদ। সজল, আপনাকে ধন্যবাদ। আমরা অবশ্যই আপনার কাছ থেকে এবারের নানা পরিসংখ্যান জানবো। এছাড়া আজকের আয়োজনে বিশ্বকাপের খুঁটিনাটি নানা বিষয় নিয়ে বিশ্লেষণ করতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। লিপু ভাই, আপনাকে স্বাগত। বিশ্বকাপ শেষ, অনেক দিনের জল্পনা কল্পনা, 44 দিনের ক্রিকেটীয় লড়াই শেষ। তো ফাইনাল ম্যাচ নিয়ে এবং নানা বিষয় নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো, তবে আমরা আগে ম্যাচ রিপোর্টটি দেখে আসবো। আইসিসি 11তম ও 2015 বিশ্বকাপ জিতল টিম অস্ট্রেলিয়া। মেলবোর্নে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে মাইকেল ক্লার্করা। আগে ব্যাট করে 183 রানে অল আউট হয় রানার্স আপ নিউজিল্যান্ড। জবাবে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হয়েছেন ফকনার, আর টুর্নামেন্ট সেরা হয়েছেন মিচেল স্টার্ক। এদিন ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। 1992 সালে ঘরের মাঠে অ্যালেন বোর্ডার করতে পারেননি এমন অর্জন। তবে কোটি কোটি অস্ট্রেলিয়ানদের সে আক্ষেপ ঘোচালেন এই আসরের দূরদর্শী অধিনায়ক মাইকেল ক্লার্ক। সেই সাথে রেকর্ড পঞ্চমবারের মতো বিশ্বকাপের ট্রফিতে চুম্বন দিয়ে ওয়ানডে ক্রিকেটের বিদায়টা স্মরণীয় করে রাখলেন ক্লার্ক। বিপরীত চিত্রে 40 বছরের বিশ্বকাপ ইতিহাসে শিরোপার খুব কাছে এসেও তাসমান সাগরে হতাশার রাজ্যে ডুবতে হয় নিউজিল্যান্ডকে। এর আগে টস জিতে তুল কালাম করতে পারেননি ম্যাককালাম, ফিরেছেন শূন্য হাতে। কিউইদের আশার পথিক গাপটিল পথভ্রষ্ট। উইলিয়ামসন কিউইদের স্বপ্ন করেছেন নষ্ট। 39 রানে 3 টপ অর্ডারকে হারিয়ে নিউজিল্যান্ড তখন একরকম চোরাবালিতে হয়েছে পতিত। পরে 2 অভিজ্ঞ রস টেইলর ও এলিয়ট লয়ের অনুষঙ্গ খুঁজেছেন ব্যাটিং মেধার সর্বোচ্চটা ঢেলে দিয়ে। তাদের 111 রানের জুটিতে কিউই পাখিরা স্বপ্ন দেখে চ্যালেঞ্জিং স্কোরের। কিন্তু কিসের কি, দলীয় 150 রানের সাথে 1 রান যোগ হতেই নেই 3টি মূল্যবান উইকেট। ম্যাচ সেরা ফ্লকনারের ফাঁদে আটকে টেইলর 39 রানে আর 15 রান যোগ না করে প্যাভিলিয়নে অ্যান্ডারসন রনসি। এরপর অজি পেসারদের আগুনে পুড়ে দগ্ধ হয়ে কিউই ব্যাটসম্যানরা এমনভাবে সাজঘরে ফিরছিলেন যেন তারা ছুটে যাচ্ছিলেন হ্যামিলিনের বাঁশিওয়ালার পিছনে। সংগ্রামী এলিয়ট করেছেন সর্বোচ্চ 83 রান। অজিদের বাঁহাতি পেসারদের তোপে নিউজিল্যান্ড 183 রানে গুটিয়ে গেলে ক্রিকেট জ্যোতিষী তখনই মূলত লিখে ফেলেন কিউইদের স্বপ্নের সমাধি। 184 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 2 রানে অ্যারন ফিঞ্চকে আউট করে ট্রেন্ট বোল্ট আভাস দিয়েছিলেন লো স্কোরের ম্যাচটি রোমাঞ্চিত হতে পারে। কিন্তু গেল কয়েকটি বিশ্বকাপের মতো এই স্বপ্নের ফাইনালটিও পাঁচশে ম্যাচে রূপ দেন ওই একজন, মাইকেল ক্লার্ক। মেলবোর্নের ক্রিকেট ক্যানভাসে ট্রফি জয়ে অবদান রাখেন 74 রানের অসাধারণ এক ইনিংস খেলে। আর তাতেই ঘরের মাঠে পুরো আসরে অপ্রতিরোধ্য থাকা কিউই পাখিদের কিচিরমিচির থামে প্রতিবেশী দেশটির মাটিতে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। দর্শক, আপনাদের আগেই জানিয়েছিলাম আজ আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। লিপু ভাই, যতটা আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ সবাই আশা করেছিল সেরকম কিন্তু হলো না, এক পেছে একটা ম্যাচ। অনেক সময় হয়ে যায়, মানে ফাইনাল কিংবা কোনো সময় সেমি ফাইনালও এক পেশে হয়ে যায়।
তবে আজকে কিন্তু আমরা আশা করেছিলাম যে যেহেতু দুটো প্রতিবেশী দেশ, নিউজিল্যান্ডও ট্রিমেন্ডাস ফর্মে, মেলবোর্নও ব্যাটিং সহায়ক, উইকেট অ্যাটলিস্ট ঠিক এভাবে মানে 183টা মনে হয় কি মানে কোনো অ্যাসোসিয়েট মেম্বার্সদের মতো একটা মানে স্কোর বোর্ডের দিকে যদি আপনি তাকান, হ্যাঁ, সেটা কিন্তু কখনোই দুটো দল বিশ্বের সেরা দুটো দল খেলছে সেটা প্রতিমান হয় না। তবে আপনি কোনো অংশেই খাটো করে দেখতে পারেন না অস্ট্রেলিয়ানদের বোলিং আক্রমণকে। জি, ক্লার্কের ক্যাপ্টেন্সি এবং যে সুযোগটা একটা ছিল টেইলর এবং গ্র্যান্ট এলিয়টের পার্টনারশিপের পরে, সেটা একটু দীর্ঘায়িত হলে সবচেয়ে ভালো হতো, কিন্তু সেটা 110-এ রানে থেমে যায়। পরবর্তী পর্যায়ে যে আশাটা ছিল যে কোরি অ্যান্ডারসন এত বড় একটা নাম হয়ে গেছে আজকাল বিশ্ব ক্রিকেটে, কিংবা লুক রঞ্চি এসে প্রয়োজনীয় একটা পার্টনারশিপ তারা গড়বেন, কিন্তু আই থিঙ্ক আজকের ম্যাচে যে সেরা খেলোয়াড় ফকনারকে এখানে প্রশ্ন দিতে হয় যে তাকে একটু অনেকটা বলেন না পেছনের দিকেই রাখেন সবসময় মাইকেল ক্লার্ক, আক্রমণের পেছনের দিকটা তিনি সামাল দেন, তো সেক্ষেত্রে তিনি কিন্তু মানে সেই সুযোগটাই দেননি। তো এত ভ্যারিয়েশন, বৈচিত্র্যময় বোলিং আছে, 4টা ফ্রন্ট লাইন পেস অ্যাটাক, এবং আজকে তারা তাদের বেস্ট পারফরমেন্সটা নিয়েই বোলিংয়ে তারা অবতীর্ণ হয়েছে এবং দিনের শুরুটা ভালো হয়নি, আপনি জানেন যে। তো সেখানে একটা বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড, সেই ধাক্কাটা সামাল দেওয়ার মতো তাদের কেউ ছিল না। আর অস্ট্রেলিয়ান উইকেট এবং নিউজিল্যান্ডের উইকেটের মধ্যে যে একটা বেসিক ফারাকটা ছিল যে প্রথম 20 ওভারে আপনি ঠিক নিউজিল্যান্ডে যেভাবে ক্রিকেট খেলেছেন, ওয়েলিংটনে যেভাবে ব্যাট বলে এসছে, ঠিক একই ঘটনা এখানে ঘটবে না। তো সেখানে সেই একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে একটা ধাক্কা খেয়েছে। আমরা যদি গাপটিলের আউটটা দেখি, আমার মনে হয় গাপটিলের মতো ইনফর্ম ব্যাটসম্যান এরকম একটা সাদামাটা বলে তিনি এমন ভাবে খেলতে গিয়ে আউট হবেন, দ্যাট ওয়াজ নট এক্সপেক্টেড। তো তার মূল্য আজকে দিতে হয়েছে শিরোপাটার মূল্য। আরেকটি বিষয় যে আমরা যদি দেখি যে ব্রেন্ডন ম্যাককালাম পুরো আসরে কিন্তু একটা দারুণ সূচনা এনে দিয়েছিলেন নিউজিল্যান্ডকে। শুধুমাত্র যদি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে ধরি যে মাত্র 8 রানে আউট হয়ে গেছিলেন, এছাড়া সব ম্যাচে একটা বড় স্কোর, ইভেন তার স্ট্রাইক রেট প্রায় 200-র কাছাকাছি ছিল। আজকে সে কিন্তু প্রথম ওভারে ব্যর্থ। তো আপনার কি মনে হয় যে প্রথম ওভারেই আসলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় অস্ট্রেলিয়ার হাতে? ইনিশিয়াল নিয়ন্ত্রণটা আমি বলবো পুরো, কারণ তখনও আর 49 ওভার বাকি, ম্যাচের ভাগ্য তারা নিজেদের পক্ষে গড়ে নিতে পারতো যদি কেউ 130-40 বলের মতো খেলে নিতে পারতো কোনো একটা এন্ড থেকে, তাহলে কিন্তু ভাগ্যটা কিছুটা হলেও গড়তো, আরো কম্পিটিটিভ স্কোর তারা করতে পারতো। বাট একটা জিনিস কি, একটা প্যাটার্নে যদি আপনি সবসময় খেলতে চান, একই ধাঁচে খেলতে চান, তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওই দিকেও তো এই টুর্নামেন্টের সেরা বোলারটি বল করতে আসছেন, তার সঙ্গে তার গতি আছে, তার মুভমেন্ট আছে, এবং তার ডিজায়ার আছে তাকে আউট করার। সো ফ্রিডম অফ ইউর মানে প্লেইং স্ট্রোকস ইজ অলওয়েজ নট অন। তো এখান থেকে মানুষের শিক্ষার নেওয়ার ব্যাপার আছে। তো এই জিনিসগুলো কিন্তু উপলব্ধি করতে হবে প্রত্যেকটা দেশের প্রতিটা ব্যাটসম্যানের জন্য। এটা অনেক সময় অনেকেই মনে করে যে আমাকে কে আউট করবে, আমি আমার ঢঙ্গে খেলবো, বাট সেই স্বাধীনতা সব বোলার আপনাকে দেবে না। লিপু ভাই, আমরা আপনার সাথে কথা বলবো, তবে আজ ক্লার্ক তার শেষ ম্যাচ খেলেছে, তো ক্লার্ককে নিয়ে একটা প্রতিবেদন আছে, আমরা সেটা একটু দেখে আসি। নিশ্চয়ই। রাজকীয়ভাবে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। বিশ্বকাপ 2015 শিরোপা দলকে এনে দিয়ে রঙিন পোশাকের ক্রিকেট থেকে অবসর নিলেন এই অজি অধিনায়ক। সেই সঙ্গে থেমে গেল ওয়ানডে ক্রিকেটে 33 বছর বয়সী ক্লার্কের এক যুগেরও বেশি সময়ের পথ চলা। যখন ওয়ানডে ক্রিকেটের নিজের শেষ ম্যাচে টস করলেন ক্লার্ক, এমসিজির গ্যালারিতে তখন গগন বিদারী চিৎকার। শেষ ম্যাচের টস ভাগ্যটা জিততে পারলেন না তিনি, কিন্তু এরপর যা জিতেছেন তা তো যে কোনো ক্রিকেটারের সারা জীবনের স্বপ্ন। নিউজিল্যান্ডকে 183 রানে বেঁধে ফেলার পরও দায়িত্ব ছাড়েননি। ওয়ার্নারের আউটের পর এমসিজির সবুজ ঘাস যখন স্পর্শ করেছেন, তখন হয়তো পুরো মাঠ পেল প্রাণের স্পন্দন। ঘরের ছেলে রঙিন পোশাকে শেষ ইনিংস বলে কথা, কিন্তু ক্লার্ক যেন শেষ বেলায়ও পেশাদার। রাজকীয়ভাবে খেললেন অনিন্দ্য সুন্দর সাজানো বাগানের মতো এক ইনিংস। আত্মিক বন্ধনের শুভ মুহূর্ত যেন এভাবেই হয়। নতুন আশা, নতুন স্বপ্ন, আনন্দে ক্লার্ক সঞ্জীবিত করে তুলেছেন পুরো এমসিজি। শেষ দিনে অজিদের জয়ের তরিকে তীরে থামলেন ক্লার্ক। 72 বলে 10-4 ও 1-6 রঙিন পোশাকে শেষ ম্যাচে যখন 74 রান করে মাঠ ছাড়ছেন, তখন করুণ সুর পুরো এমসিজিতে। কিন্তু ক্লার্ক কঠিন, হয়তো সব চোখের জল নোনা হয়ে ঝরে না।
2003 সালে যে ছেলেটি হলুদ জার্সি পরেছিলেন, এক যুগ পর তিনি এখন অতীত। নিজের অগ্রজদের কাছ থেকে যখন অভিনন্দন পাচ্ছেন, তখন নামের পাশে লেখা হয়েছে 245 ওয়ানডেতে 44.58 গড়ে 7,981 রান। এর চেয়ে বড় প্রাপ্তি অজিদের হয়ে 74 ম্যাচে অধিনায়কত্বে 50টি জয়। অজিদের ভবিষ্যৎ অধিনায়ক স্মিথের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিয়ে হয়তো নিজের দায়িত্ব থেকে বিদায় নিলেন ক্লার্ক। ইনজুরি সহ নানা কারণে অনেকবার ভেঙে পড়েছিলেন, তবে ফিরে এসেছেন, জয় করেছেন, দেখিয়ে দিয়েছেন কিভাবে লড়তে হয়। হারানো বিশ্বকাপ উদ্ধার করে উপহার দিয়েছেন প্রিয় সতীর্থ হিউজের সঙ্গে কোটি সমর্থককে। নিজের জন্য হয়তো কিছুই রাখলেন না, তবে ভক্তদের হৃদয় নিংড়ানো ভালোবাসার সঙ্গে বিশ্বকাপে সোনালী ট্রফির স্পর্শের ছোঁয়া দিয়ে ক্লার্কের মতো অবসর কজন ক্রিকেটারের ভাগ্যে জুটে। শান্ত বিশ্বাস, সময় সংবাদ। দর্শক, মাইকেল ক্লার্ক তার ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছে বিশ্বকাপ ফাইনাল দিয়ে, এবং ক্লার্ককে নিয়ে, তার ক্যারিয়ার নিয়ে এবং তার ফাইনালে তার যে ইনিংস খেলেছে সেটি নিয়ে আমরা একটা রিপোর্ট দেখলাম। এখন আমরা কথা বলবো লিপু ভাইয়ের সঙ্গে। লিপু ভাই, আমরা কিন্তু জানি যে মাইকেল ক্লার্ক তার ব্যাটিং শৈলী নিয়ে আসলে কারো কখনই সন্দেহ ছিল না, তার অধিনায়কত্ব নিয়ে আসলে কখনো প্রশ্ন তোলেনি, কিন্তু তার বিদায়টা যদি আমরা বলি যে বিশ্বকাপ জয় দিয়ে একজন অধিনায়কের বিদায়, এটা কিন্তু খুব কম জনই পেরেছেন। এর আগে রিকি পন্টিং পেয়েছেন, এরপর রিকি পন্টিং না, 2011-তে হেরেছেন, কিন্তু ইমরান খান কিন্তু এরকমই একটা বিদায় পেয়েছিলেন। এটা একটা রাজকীয় বিদায় আমি মনে করি, মানে স্পেশালি নিজের দেশের মাটিতে 93,000-এর উপরে প্রায় দর্শক, সারা বিশ্বের কোটি কোটি মানুষ তার মানে ওই দিনের খেলা দেখছে। তার মানে উনি এটা ডিজার্ভ করেন। উনি অত্যন্ত বড় মাপের খেলোয়াড় ছিলেন, আমরা তার স্ট্যাটি দেখলাম এখন, এবং আজকেও তিনি দল পরিচালনা সাংঘাতিক কুশলতা দিয়েছেন। আপনি দেখেন, একটা ছোট্ট এক্সাম্পল আমি জানি যে ট্রেন্ট বোল্ট এবং তার স্টার্কের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা চলছিল কে হাইয়েস্ট উইকেট টেকার হবে। আপনি যদি সেমিফাইনালের দিকে তাকান, দেখবেন যে তার সেখানেও 1.1 ওভার বাকি ছিল, তিনি ওয়েট করেছেন শেষ পর্যন্ত যদি কোনো টার্ন নাই ম্যাচে, সো দ্যাট তার ওয়েপেন স্টার্ক সেখানে। এবং আজকেও দেখেন তার 2টো ওভার স্টার্কে কিন্তু বাকি ছিল, আবেগে কিংবা অন্য কোনো কিছুতে কিন্তু ভাসেননি। অনেক সময় হয় না যে আর কয়েকটা উইকেট নেওয়ার সুযোগ করে দিয়ে, এরকম অনেক কিছু আসে অনেক সময়, বাট দে আর সো প্রফেশনাল। এবং সেখানে তার নেতৃত্বের যদি কথা বলি, সামনের থেকে লিড করেছেন। আনফর্চুনেটলি যে ক্যাপ্টেনরা অনেক সময় ইনজুরিতে পড়লে তাদের জন্য আসলে খুব মানে অন্য খেলার মতো খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয় না, বিকজ একজন ভাইস ক্যাপ্টেন করতে আবার তিনি আসেন, একটা ডিসকমফোর্ট সৃষ্টি হয়। সেই কারণে কিন্তু অনেক সময় ক্যাপ্টেনরা যখন ইজেক্ট করেন তখন আর্লি চলে যান, যে এইভাবে আর তারা খেলতে চান না। তবে আই থিঙ্ক তিনি সাপোর্ট পেয়েছেন তার খেলোয়াড়দের সেই কাছ থেকে, সেই কারণে তিনি এত সফল একজন অধিনায়ক। এবং অস্ট্রেলিয়ার দলটাই এমন, মানে সেই দলের নেতৃত্ব দেওয়াটা কম্পারেটিভলি অন্য দলের থেকে অনেক অনেক সহজ, তবে তিনি সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন। তবে অস্ট্রেলিয়া আরেকটি বলেন যে অস্ট্রেলিয়া দলটাই কিন্তু একটু অন্যরকম, কেননা তারা 5টি, এর আগে 4টি বিশ্বকাপ ছিল, এটি 5ম বিশ্বকাপ। আরেকটি অনন্য বিষয় যে তারা 5টি বিশ্বকাপ জিতেছে 5টি ভিন্ন কন্টিনেন্টে। এটাও কিন্তু তাদের বোঝায় যে তারা আসলে কতটা পেশাদার, তারা কতটা ক্ষুধার্ত জয়ের জন্য, কারণ এটা এত সোজা না আসলে 5টা কন্টিনেন্টে 5টা বিশ্ব শিরোপা জেতা। জয়ের বাসনা তাদের সাংঘাতিক প্রবল, এবং তাদের ভেতর যে একটা আস্থার ব্যাপার আছে, নিজের উপর সেলফ বিলিভ, এটা কিন্তু সাংঘাতিক। এবং সেই সেলফ বিলিভটা কিন্তু ভালো প্রিপারেশন ছাড়া হয় না, কারণ এক এক কন্টিনেন্টে গিয়ে আপনি সেই উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া, এবং সেভাবে কোনো আছে লো উইকেট, কোথাও আছে বাউন্স বেশি, কোথাও আছে টার্নিং ট্র্যাক, তার সব কিছুর সঙ্গে কিন্তু তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করে। সো এটা কঠোর অনুশীলন, পরিশ্রম, মেন্টাল স্ক্রিনে ক্রিকেট খেলা, এবং বেশ কিছু রিসার্চ বেসড অনেক কাজ তারা করে, মেডিটেশন বলেন কিংবা তাদের বায়োমেকানিক্সের কথা যদি বলেন, তারা তার জন্য পরিশ্রম করে। পরিশ্রম ছাড়া এভাবে এটা আসলে সম্ভব নয় সফলতা ধরে রাখা। আমরা আপনাদের সাথে কথা বলবো, তবে আসলে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়ক অনেক কথা বলেছেন, সে নিয়ে একটু রিপোর্ট দেখে আসি। বিশ্বকাপ জয়ের পেছনে পুরো দলকে কৃতিত্ব দিলেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক, আর এই শিরোপা স্কোয়াডের 16তম ক্রিকেটার হিসেবে দাবি করা প্রয়াত ফিলিপ হিউজকে উৎসর্গ করেছে অজিরা। অন্যদিকে ফাইনালের ফলাফলে হতাশ হলেও এবারের বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্সে গর্বিত নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ফাইনাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বলেন দুই দলের অধিনায়ক।
মার্টিন ক্রো, জন রাইটরা যা করতে পারেননি, ম্যাককালাম ভেট্টোরিরা তাই করে দেখিয়েছিলেন। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে নিউজিল্যান্ড, কিন্তু অজিরা যে বড্ড বেশি পেশাদার, তাই তো গ্রুপ পর্বে হারের প্রতিশোধটা বিশ্বকাপ শিরোপা জিতেই নিল ক্যাঙ্গারুরা। আর ফাইনালটা একপেশে হওয়ায় ম্যাচ শেষে হতাশ কিউই কাপ্তান। তবে পুরো আসরের দারুণ খেলায় সতীর্থদের প্রশংসা দিতে ভুলেননি ম্যাককালাম। অন্যদিকে বিশ্বকাপ জয়ে পুরো দলকে কৃতিত্ব দিলেন অজি অধিনায়ক ক্লার্ক। I don't think it's fair to compare. সত্যি অসাধারণ লাগছে। আমাদের ছেলেরা আজ খুবই ভালো ক্রিকেট খেলেছে, তবে নিউজিল্যান্ডও পুরো টুর্নামেন্টে দারুণ খেলে আসছিল, তাই তাদের বিপক্ষে খেলাটা মোটেও সহজ ছিল না। আর এমন একটা জয়ে আমাদের দলের ক্রিকেটারদেরই না, কোচ ও ম্যানেজমেন্টের সবাইকেই ধন্যবাদ জানাতে চাই। Still walk out onto that cricket field and perform. আমার দলের আজকের পারফরম্যান্সে আমি হতাশ। অস্ট্রেলিয়া সব বিভাগেই আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। মাইকেল ক্লার্ক অজিদের জন্য যা করেছে তা অসাধারণ। তবে আমি আমার দলের সব ক্রিকেটারের জন্য গর্বিত, কেননা তারা পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট খেলেছে। এই আসরে আমরা যা অর্জন করেছি তা বহুদিন টিকে থাকবে। প্রিয় বন্ধু, প্রিয় সতীর্থ ফিলিপ হিউজকে হারিয়ে কতটা শোকাতুর ছিল অজিরা, তা হয়তো এখনো ভোলেনি ক্রিকেট ভক্তরা। আর ফিলিপ হিউজের প্রতি এখনো ক্লার্কদের ভালোবাসা এতটুকু কমেনি, তাই তো বিশ্বকাপটা তাকে উৎসর্গ করেছে অজিরা। Like I say, I won't play another game. এই বিশ্বকাপটা হিউজের জন্যই। আমাদের দলের সবার কাছেই সেই স্কোয়াডের 16তম ক্রিকেটার ছিল। আমি যতদিন ক্রিকেট খেলে যাব, আমার হাতে এই কালো ব্যান্ডটি থাকবে। My career, so বিশ্বকাপ জয় দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানলেও এবার ক্লার্কের লক্ষ্য টেস্টের শীর্ষস্থান পুনরুদ্ধার করা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের ভার্চুয়াল স্টুডিওতে। সেখানে আছেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। রিচার্ড, ফাইনালে দুদল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কি কি পরিসংখ্যান আছে আপনার কাছে, আমাদের জানান। অনেক পরিসংখ্যান আছে সাজিদ মুস্তাহিদ, আমি আসলে একটা একটা করে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাচ্ছিলাম সেই পরিসংখ্যানগুলো। পরিসংখ্যানের বিষয়ে যদি আমি যেতে চাই, তাহলে প্রথমেই আসলে বলতে হচ্ছে গিয়ে আজকের স্কোর কার্ডের ব্যাপারটি, যে আমরা যদি স্কোর কার্ডটা দেখি তাহলে আপনি দেখতেই পাচ্ছেন দু দলের আসলে স্কোর কার্ডে যেটি বলছে। আমরা দেখতে পেয়েছি যে নিউজিল্যান্ড কিন্তু আগে ব্যাটিং করে আসলে 183 রানের একটা ছোটখাটো লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে, এবং যেখানে আমরা দেখেছি যে গাপটিল নয়, যিনি হচ্ছেন এলিয়ট, তিনি সংগ্রহ করেছিলেন 83 রান। এরপরে যিনি ছিলেন টেইলর, তিনি সংগ্রহ করেছিলেন 40 রান, এবং তৃতীয় সর্বোচ্চ দলে যেটি কিনা খুবই কম, সেটি সংগ্রহ ছিল গাপটিলের মাত্র 15 রান। অন্যদিকে আসলে অস্ট্রেলিয়ার বোলাররা বেশ ভালোই বোলিং করেছেন এবং তারা চেপে ধরেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদেরকে, এবং তার প্রমাণ হিসেবে আমরা দেখেছি জনসনের 30 রান, তিনি 3টি উইকেট লাভ করেছেন। এছাড়াও ফকনার আছেন, তিনি 36 রানে 3টি উইকেট লাভ করেছেন। আমরা স্টার্ককে দেখেছি, যিনি কিনা সারা টুর্নামেন্টেই ভালো বোলিং করেছেন, তিনি 20 রানে 2টি উইকেট নিয়েছেন। এর পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন অস্ট্রেলিয়ার ইনিংসে কিন্তু আসলে ভালো ব্যাটিং করেছেন বিদায়ী ম্যাচে মাইকেল ক্লার্ক, তিনি 74টি রান সংগ্রহ করেছিলেন। পাশাপাশি আমরা স্মিথকে দেখেছি 56 রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকতে। ওয়ার্নার ছিলেন আসলে 45 রান করে, তিনি অবশ্য ফিরে গিয়েছিলেন। তারপর আমরা দেখেছি যে হেনরির বোলিং, যিনি কিনা আসলে এই টুর্নামেন্টে মিলনের জায়গায় খেলতে এসেছিলেন নিউজিল্যান্ডের পক্ষে, তিনি 46 রানে 2টি উইকেট লাভ করেছেন। আর পাশাপাশি বোল্টের গতিও আমরা দেখেছি, তবে তিনি খুব একটা বেশি ঝলক দেখাতে পারেননি, তিনি 40 রানে একটি উইকেট লাভ করেছেন। দর্শক, এখন আমরা একটু ওয়াগন উইলে যেতে চাইবো, আর ওয়াগন উইল দেখাতে চাইলে অবশ্যই আমরা সবার আগে যেটি দেখে নেব সেটি হচ্ছে নিউজিল্যান্ডের ওয়াগন উইল। দর্শক, আপনি দেখতেই পাচ্ছেন যে নিউজিল্যান্ডের ওয়াগন উইলে আমরা দেখতে পাচ্ছি যে 12টি 4-এর মার এবং 3টি 6-এর মার। এক্ষেত্রে অবশ্য অস্ট্রেলিয়া একটু পিছিয়ে ছিল। আমরা যদি অস্ট্রেলিয়ার ওয়াগন উইলটা দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবেন। অস্ট্রেলিয়ার ওয়াগন উইলে কিন্তু আমরা 6-এর মার নিউজিল্যান্ডের তুলনায় কম দেখেছি, যদিও তাদের টার্গেটটা ছিল খুবই ছোটখাটো। আমরা একটি মাত্র 6-এর মার দেখেছি অস্ট্রেলিয়ার ওয়াগন উইলে, এবং 20টি ছিল 4-এর মার। দর্শক, যদি ম্যান অফ দ্য ম্যাচের আসলে স্কোর কার্ডটা যদি আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আজকের এই ম্যাচে জেমস ফকনার। তিনি 9 ওভার বোলিং করে 36 রান দিয়ে 3টি উইকেট লাভ করেছিলেন, এবং খুবই মূল্যবান 3টি উইকেট লাভ করেছেন, তাই তাকে ম্যান অফ দ্য ম্যাচের স্বীকৃতি দেওয়া হয়েছে। দর্শক, অস্ট্রেলিয়ার ইনিংসের যেটি মূল লক্ষণীয় বিষয় ছিল সেটি হচ্ছে মাইকেল ক্লার্কের ব্যাটিং, যিনি কিনা বিদায়ী ম্যাচে খেলতে নেমেছিলেন। তার ওয়াগন উইলটা যদি আমরা একটু দেখে আসতে চাই তাহলে কি দেখতে পারবো? তিনি যে ধরনের খেলা খেলেছেন, আসলে শেষ ম্যাচে অসাধারণ ব্যাটিং শৈলী প্রদর্শন করেছেন। 74 রান তিনি সংগ্রহ করেছেন 72 বলে, 84 মিনিট তিনি ক্রিজে ছিলেন। তার ইনিংসে ছিল 10টি 4-এর মার, এবং যে একটি 6 আসলে অস্ট্রেলিয়া হাঁকিয়েছে, সেই একটি 6-এর মার তার ব্যাট থেকে এসেছে, এবং তার স্ট্রাইক রেট ছিল 102.77।
72। এরপর আমরা যদি নিউজিল্যান্ডের সর্বোচ্চ স্কোরারের দিকে তাকাই, আমরা একটু আগেও আপনাদের জানিয়েছি যে যিনি স্কোরার ছিলেন, সর্বোচ্চ স্কোরার নিউজিল্যান্ডের পক্ষে, তিনি হচ্ছেন গ্রান্ট এলিয়ট। তিনি যে রানটি সংগ্রহ করেছেন সেটি হচ্ছে 82 বলে 83 রান, 133 মিনিট তিনি ক্রিজে ছিলেন। তিনি 7টি 4-এর মার মেরেছেন এবং 6-এর মার মেরেছেন একটি। তার স্ট্রাইক রেট হচ্ছে 101.21। নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারীর কথা যদি আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই সাজিদ, তাহলে যেটি দেখতে পারবো, আপনি দেখতেই পাচ্ছেন, নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন ম্যাট হেনরি। 9.1 ওভার বোলিং করেছেন, কোনো মেডেন নেই, 46 রান, 2টি উইকেট তিনি লাভ করেছেন, 5.01 তার ইকোনমি রেট। এরপর যদি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের দেখি সর্বোচ্চ রানের তালিকায়, সেক্ষেত্রে আবারও বলতে হচ্ছে মাইকেল ক্লার্কের কথা। অসাধারণ খেলেছেন, শেষ ম্যাচ বলে কথা, একটু আবেগীয় হয়ে থাকলেও আসলে পেশাদারিত্বের ক্ষেত্রে সব আবেগ তিনি ধুয়ে মুছে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে মাইকেল ক্লার্ক তিনি 74 রান করেছিলেন 72 বলে, 84 মিনিট ক্রিজে ছিলেন, আমি একটু আগেও বলেছি, এবং তিনি 10টি 4-এর মার মেরেছেন এবং একটি 6-এর মার তিনি মেরেছিলেন। আর এরপরে যদি আসলে আপনাকে জানাতে চাই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেট শিকারীর কথা, তাহলে অবশ্যই বলতে হচ্ছে মিচেল জনসনের কথা। মিচেল জনসন 30 রানে 3টি উইকেট লাভ করেছেন, পাশাপাশি ফকনারও 3টি উইকেট পেয়েছিলেন, কিন্তু জনসন একটু কম রান দিয়েছেন বিধায় আমরা আসলে তাকেই সবার উপরে রাখতে চাচ্ছি। আর পাশাপাশি আমরা যদি নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারীর কথা জানাতে চাই, তাহলে সেটাও আমরা একটু আগে জানিয়ে দিয়েছিলাম। আর আপনার মাধ্যমে আসলে দর্শকদের আরো জানাতে চাই যে ম্যান অফ দ্য টুর্নামেন্টের কথা, সেটি হচ্ছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, আপনারা সবাই জানেন, মিচেল স্টার্ক। টুর্নামেন্টে 22টি উইকেট শিকার করেছেন এবং সর্বোচ্চ উইকেট শিকারী। তার চেয়ে অবশ্যই একটি ম্যাচ বেশি খেলে বোল্টও সমান উইকেট শিকার করায়, ম্যাচ কম খেলার ক্ষেত্রে আসলে স্টার্ক এগিয়ে থাকার দরুন তাকে আসলে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে ধরা হচ্ছে। আর এই টুর্নামেন্টে আসলে দারুণ পারফরমেন্স করেছেন স্টার্ক, তার ফলাফল স্বরূপ অস্ট্রেলিয়ার শিরোপা জিতেছে, আপনারা দেখতে পেয়েছেন, তাই তার হাতেই উঠেছে আসলে টুর্নামেন্ট সেরার পুরস্কার। সাজিদ, এই ছিল আমার হাতে সর্বশেষ পরিসংখ্যান। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে। লিপুকে আমরা বিরতিতে যাওয়ার আগে একটা সংবাদ সম্মেলনে দেখলাম যে কে কোন দলের অধীনে কি কথা বলেছে। সেখানে ফিলিপ হিউজের প্রসঙ্গটা কিন্তু উঠে এসেছে আবার, যে ফিলিপ হিউজকে তারা তাদের স্কোয়াডের 16তম ক্রিকেটার হিসেবেই দেখেছে। তো ফিলিপ হিউজ অনেকদিন হয়ে গেল, তারপরেও কিন্তু এখনো তাকে ধরে রেখেই তারা খেলছে, এবং ক্লার্ক এটাও বলেছেন যে যতদিন খেলে যাবেন তার হাতে একটা ওই কালো ব্যান্ড টিপ উনি পরে খেলবেন। তো আসলে এরকম মানসিকতা নিয়ে মানে মাঠে পারফর্ম করাটা বা মাথায় যখন থাকে যে এরকম তার সতীর্থের কথা, খুব কি কঠিন হয়ে যায়, নাকি এটা তাদের অনুপ্রেরণা যোগায়? আমার মনে হয় এটা তাদের অনুপ্রেরণায় জগিয়েছে যে এই ট্রফিটা এবার ফিল হিউজ জন্য নিতে হবে। তাদের জার্সিটা তারা সংগ্রহ করেছে, তিনি মারা যাওয়ার পর আমরা দেখেছি কিভাবে তারা শোক পালন করেছে, শোক বইতে সই করেছে। সো দ্যাট এটা একটা বড় পরিবারের মতো হয়ে যে তারা ক্রিকেটটা খেলতো অস্ট্রেলিয়ার জন্য, এটা তারই বহিঃপ্রকাশ, এবং শেষটাও তারা ভোলেনি তাদের কাজটা করার জন্য, তাকে যথাসময় তাকে স্মরণ করেছে, এবং আমরা দেখেছি দর্শকরাও সেটাকে খুব মানে সমাদরের সঙ্গে গ্রহণ করেছে। এটি একটা মানে চমৎকার একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আরেকটি বিষয়, এবার ক্লার্কের কথা হচ্ছে যে ক্লার্ক তার ক্যারিয়ার শেষ করলো, অসাধারণ তার সব রেকর্ড করেছে। টেস্টে যদিও তার রেকর্ডটা একটু বেশি ভালো বলা যায়, 329 রানে তার একটা রেকর্ড আছে, কিন্তু ওয়ানডেতে আপনি ক্লার্ককে কিভাবে রেট করবেন? যে ইনজুরির কারণে অনেক ম্যাচে খেলতে পারেনি, তারপরও দীর্ঘদিন ধরে খেললেন, এবং ক্লার্ক কিন্তু তার আজকে ম্যাচ শেষে কিন্তু উনি বলেছেন যে ওয়ার্নের জার্সিটা কিন্তু সে পরেছিল, তো এটা তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। তো ক্লার্ক তার জার্সিটা এমন কাউকে দিতে চান যে কিনা পরবর্তীতে ক্লার্কের থেকেও বড় কিছু করবেন। তো ক্লার্ককে অ্যাজ এ ওডিআই প্লেয়ার, ওডিআই ক্যাপ্টেন কিভাবে রেট করবেন? ডেফিনেটলি তাদের কিন্তু অ্যাভারেজই তাদের পক্ষে কথা বলে। তিনি যে শেষ করলেন প্রায় 44 রান গড়ে তিনি রান করেছেন, প্রায় 8000 রান, হ্যাঁ 7000, হ্যাঁ নিয়ার বর্ডার 8000। দেন এই সমস্ত টিমে অনেক সময় কিন্তু অপরচুনিটি পাওয়া যায় না, যেমন আজকের এই ওয়ার্ল্ড কাপ ফাইনালে দেখেন 5 নম্বর 6 নম্বর ব্যাটসম্যানদের আসতেই হয়নি। এরকম অনেক বড় বড় ম্যাচ যায় যেখানে নাকি তাদের সেরকম পারফর্ম করার সুযোগও থাকে না, নাহলে হয়তো এই রান সংখ্যা হয়তো আরো বেড়ে যেত। তো কিংবা অপোজিশন বোলিং এত ভালো হয় যে অপোজিশন অনেক সময় যথেষ্ট রান বোর্ডে পুট আপ করতে পারে না। তো নেভারদিলেস তিনি দীর্ঘদিন প্রায় 11-12 বছর ধরে খেলে গেছেন, যারা তাদের জায়গাটা সুরক্ষিত রাখতে পারে দীর্ঘদিন ধরে, সেটাই কিন্তু প্রমাণ করে যে তারা কত ভালো একজন খেলোয়াড়। এবং গত বিশ্বকাপের পরেই কিন্তু দেখা গেছে সেই ফিউচার ক্যাপ্টেন হবে, ক্যাপ্টেনের ম্যাটেরিয়াল তার মধ্যে আছে, তিনি তার জায়গা ধরে রাখতে পারবেন দেখে কিন্তু তিনি তার এই পদটি পেয়েছিলেন। ঠিক একইভাবে হয়তো নেক্সট স্টিভেন স্মিথ শোনা যাচ্ছে আসবে। তো
তো এটা একটা তো পরম স্বীকৃতি, এবং সেই স্বীকৃতিটাকে ধরে রাখা দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তিনি করে গেছেন। আমরা আজকে কিন্তু আপনি জানেন হয়তো বা যে ট্রফি দেয়া নিয়ে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে, তো এ নিয়ে আমরা কিছু আমাদের রিপোর্ট আছে দেখে এসে তারপর আবার আপনার সাথে কথা বলবো। আইসিসি সংবিধানের নিয়ম ভেঙে বিশ্বকাপের ট্রফি সভাপতি মুস্তফা কামাল নয় বিজয়ী দলের হাতে তুলে দিলেন আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন। এমনকি পুরস্কার বিতরণের মঞ্চের কোথাও দেখা যায়নি আইসিসি সভাপতিকে, যা সম্পূর্ণভাবে আইসিসির নীতি বহির্ভূত। গেল বছর আইসিসি প্রেসিডেন্ট হন বাংলাদেশের সাবেক বিসিবি সভাপতি আহম মুস্তফা কামাল। আইসিসির যে গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয় সেখানে বলা আছে বৈশ্বিক প্রতিযোগিতায় শিরোপা তুলে দিবেন সভাপতি, পাশাপাশি পুরস্কার বিতরণী মঞ্চেও সভাপতির উপস্থিত থাকার কথা। তবে এই দুটির কোনোটিতেই রাখা হয়নি বাংলাদেশের মুস্তফা কামালকে। আইসিসির এমন বিরূপ আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সভাপতি মুস্তফা কামাল। আইসিসি তার নিজস্ব আইন ভঙ্গ করেছে, আর এ ব্যাপারে দেশে ফিরে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন সভাপতি। তাছাড়া সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে স্পট ফিক্সিং এর দায় বহিষ্কৃত শ্রীনিবাসনের মতো বিতর্কিত ব্যক্তির আইসিসিতে থাকা এবং বিশ্বকাপ ট্রফি দেওয়াটা প্রশ্নবিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটিকে। এদিকে আইসিসির সহযোগী দেশগুলো বিশ্বকাপে অসাধারণ ক্রিকেট খেলছে, এমনটা মেনে নিলেও 2019 বিশ্বকাপ 10 দলেরই হবে। বরাবরের মতো আজও অনড় অবস্থানের কথা জানালেন ক্রিকেট আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন। মেলবোর্নে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ম্যাচ উপভোগের ফাঁকে স্টার স্পোর্টসকে এমনটাই জানান ক্রিকেটের প্রধান মোড়ল শ্রীনি। পরবর্তী আসরে সেরা 8টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। র্যাঙ্কিং এ 9 ও 10 নম্বর দলের সাথে আইসিসি সহযোগী 6 দেশ কোয়ালিফাই খেলবে, তাই তাদেরও সুযোগ থাকছে বিশ্বকাপ খেলার। আর হ্যাঁ, আইসিসি সহযোগী দেশগুলো বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করেছে, তাই আমরা তাদের ব্যাপারে বেশ কিছু পরিকল্পনা করেছি, যেখানে তাদের টেকনিক্যাল ও আর্থিক দিকগুলো প্রাধান্য দিব। দর্শক, আমরা কথা বলছিলাম গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে। লিপু ভাই, আইসিসি কিন্তু এরই মধ্যে তাদের অবস্থানটা বিতর্কিত করে ফেলেছে বাংলাদেশ এবং ভারতের ম্যাচটি দিয়ে। আজকে কিন্তু বিতর্কিতটা মানে আরো প্রমাণ হলো যে আসলে অনেকে যে বলছে এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, সেটাকে আজকে স্ট্যাবলিশ হলো যে আমাদের আহম মুস্তফা কামালকে সরিয়ে দিয়ে শ্রীনিবাসনের মতো বিতর্কিত, যিনি কিনা হাইকোর্ট যাকে আসলে তাকে বিসিসিআই থেকে সরিয়ে দিয়েছে এবং নির্বাচন করতে পারবেন, এবং স্পট ফিক্সিং এর দায় তার চেন্নাই সুপার কিংসও কিন্তু অনেক জড়িত হয়েছে, তার জামাইকে এখন জেল হাজতে আছেন। তো এত কিছুর পরও আসলে তারা তাদের ইচ্ছে মতো সবকিছু চালিয়ে যাচ্ছে। এটা আসলে একটা ইন্টারন্যাশনাল বডি আর নেই, আপনি অনেকটা মানে প্রাইভেট ক্লাব যেভাবে চলে ঠিক সেভাবে চলছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলতে যাচ্ছি, কারণ এরকম বিতর্কিত একজন লোকজন তিনি প্রশাসনে হেড করছেন। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ফাইন্যান্স দেখছে, একজন কমার্শিয়াল সাইডটা দেখছে, তো তারা যা ইচ্ছে তাই করছে। আমার মনে হয় যে যদি কোনো কারণে তারা মনে করে যে এই ট্রফিটা অমুকে দেবে, তো তাহলে তো সেটা একটা মিটিং করে কনস্টিটিউশন যেটা আছে সেটাকে পরিবর্তন করে সেভাবে করতে হবে। যদি হুজুকের এভাবে করে একটা প্রেস রিলিজ দিয়ে, এটা তো হতেই পারে না। এটা আমার মনে হয় তীব্র প্রতিবাদ করা উচিত বাংলাদেশের তরফ থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও একটা স্ট্যান্ড নেওয়া উচিত, কারণ আপনি দেখেন যে তারা কিভাবে চালাচ্ছে। বাংলাদেশে ক্রিকেট হচ্ছে জুন জুলাই মাসে, মানে তারা কি আমাদের অভিভাবক না? তারা যদি অভিভাবকই হয়ে থাকে তাহলে জুন জুলাই মাসে কি বর্ষা মৌসুমে কি কোনো দ্বিপাক্ষিক সিরিজ, টেস্ট ম্যাচ সিরিজ হতে পারে? তারা তাদের সিরিজগুলো সুরক্ষিত করছে, তারা আরও কিভাবে আয় রোজগার করা যায় সেদিকে তারা টোটালি মনোনিবেশ করেছে। এবং আমি মনে করি যে আজকে ট্রফিটা শ্রীনিবাসনের হাত দিয়ে দেওয়ার মাধ্যমে এই 2015 বিশ্বকাপের শেষ অংশটা আসলে কলঙ্কিত হয়েছে। হ্যাঁ, মানে তার মতো লোকজন স্পেশালি আমার মতে কিভাবে আইসিসিকে চেয়ারম্যানের দায়িত্বটা পালন করে, এটা সারা ক্রিকেট বিশ্বের উত্থাপন করা উচিত। যে এরকম একটা লোক, আপনি যদি একটা সিম্পল একটা ক্রিকেট খেলায় বোলিংয়ে আপনি 15 ডিগ্রির বেশি হাত ঘোরান, আপনি অবৈধ হয়ে যাচ্ছেন। যে আপনি ক্রিকেট খেলাটার মধ্যে এই চুলচেরা বিশ্লেষণ করার জন্য, আর যিনি নাকি এই স্পট ফিক্সিং এ যার দল জড়িত, যার জামাতা জড়িত, যাকে ক্রিকেট থেকে বহিষ্কৃত করেছে ভারত, সেরকম একটা লোককে কিভাবে এতগুলো লোক যারা চেয়ারে বসে তারা অ্যাকসেপ্ট করে? তো আমার এটা বিরাট বিষয়। আমার মনে হয় যে প্রত্যেককে তার ভয়েস রেইজ করা উচিত। আগেও ক্রিকেট চলেছে, আগামীতেও ক্রিকেট চলবে। ভারত 80% শেয়ার করে, 80% না করলে হয়তো অন্যান্য দেশ এগিয়ে আসবে, হয়তো কম রেটে হবে, বাট ক্রিকেট তো তার নৈতিকতা নিয়ে বেঁচে থাকবে। তো আমার মনে হয় যে এক্ষেত্রে প্রত্যেকের রেইজ করা উচিত। মোস্তফা কামাল সাহেবকে যে দিতে দেওয়া হলো না, এটা বাংলাদেশকে অসম্মান করা হয়েছে যদি আমরা পরোক্ষভাবে ফিল করি।
তার এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং পরবর্তী পর্যায়ে তারও এখান থেকে সরে তো অবশ্যই আসা উচিত, বাট তার আগে তার ভয়েসটা রেজ করা উচিত যে সারা বিশ্বে ক্রিকেটকে অ্যাসোসিয়েট মেম্বার্সদের উপর যে একটা অন্যায় অবিচার করা হচ্ছে, কোথায় গ্লোবালাইজেশন হবে, ক্রিকেটের বাড়বে দলের সংখ্যা সেখানে তারা সীমাবদ্ধ করা হচ্ছে। এবং আমরা দেখতে চাই আইপিএল এর মতো বড় ধরনের টুর্নামেন্টে ইন্টারন্যাশনাল ক্রিকেটার সব দেশে কটা করে একটা করে অ্যালাউ করা একটা টিমে, এখানে 4টা করে একটা বাণিজ্যের প্রসার মানে বানিয়ে সবাইকে এখানে আকৃষ্ট করা হচ্ছে। সব দেশের ক্রিকেট বন্ধ করে দেওয়া হচ্ছে, অন্যান্য দেশগুলো আইপিএল এর সময় খেলতে পারছে না। আম্পায়ারদেরকে আনা হচ্ছে, এই সমস্ত যার যার ঘরোয়া টুর্নামেন্ট নিজের দেশের আম্পায়ার দিয়ে পরিচালনা করো, এই সমস্ত বিদেশি আম্পায়ার আনার কারণেই ফলপ্রকৃতি ইনডিরেক্টলি এরকম সিদ্ধান্ত আমাদের মতো দলের বিপক্ষে যাবে। তারা সবাই তুষ্ট করার চেষ্টা করবে কোনো একটা এই ভারতের দলকে এবং সেই দেশে আম্পায়ারিং করে বড় অঙ্কের টাকা কামানোর চেষ্টা করবে। যোগ্য দল হিসেবে অস্ট্রেলিয়া পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে বলে মনে করেন দেশের ক্রিকেট ভক্ত সমর্থকরা। তবে প্রথমবারের মতো নিউজিল্যান্ড শিরোপা জিতলে তা ক্রিকেটের জন্য আরো ভালো হতো বলে মনে করেন তারা। পাশাপাশি বিশ্বকাপের ফাইনাল হিসেবে ম্যাচটি আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়া উচিত ছিল বলেও মনে করেন ক্রিকেট প্রেমীরা। নিউজিল্যান্ডকে হারিয়ে প্রিয় দল অস্ট্রেলিয়া পঞ্চমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন, তাই মধুর ক্যান্টিনে তৈরি হলো আনন্দ উৎসব করার ছোট্ট একটি উপলক্ষ, যদিও তা ছিল কিছুটা সাদামাটাই। বাংলাদেশ সহ এশিয়ার কোনো দেশ ফাইনালে না থাকলেও খেলা দেখার আগ্রহের কমতি ছিল না দেশের শত শত ক্রিকেট সমর্থকদের মাঝে। আর বিশ্বকাপের সেরা দলটির মাথায় মুকুট উঠেছে বলে দাবি দেশের অজি সমর্থকদের। অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন হয়েছে, এই জন্য আমি অনেক খুশি। স্টার্কের ফার্স্টে ডেলিভারি যেটা ছিল, ম্যাকুলামকে বোল করলো, ওটা ছিল ইমপ্রেসিভ, ওটাই পুরো গেমের স্পেস সেট করে দিয়েছে। নিউজিল্যান্ড পেলে অবশ্যই ভালো হতো, একটা ও তাদের প্রথম একটি অভিজ্ঞতা হতো। নিউজিল্যান্ডের ব্যাটিংটা আসলে খারাপ হয়েছে, তারা প্রতিদ্বন্দ্বিতা আসলে ম্যাচে তেমন করতে পারে না। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে যারা অপেক্ষায় ছিলেন একটি টান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার, খেলা শেষে তাদের মুখে ছিল হতাশার বাণী। আশা করেছিলাম যে একটা খুব তুমুল একটা লড়াই হবে, ফাইনাল ম্যাচটা ফাইনালের মতো হবে এরকম একটা প্রত্যাশা করছিল। 30 রানের ভিতরে তাদের বাকি 7টি উইকেট চলে গেছে, এই জন্য খেলাটা দেখা যাচ্ছে যে এক সাইড হয়ে গেছে। এদিকে সেমিফাইনালে ভারতকে হারানো অস্ট্রেলিয়া পুনরুদ্ধার করেছে বিশ্বকাপ, তাই অজিদের মধ্যেই বাংলাদেশকে খুঁজতে চাইলেন দেশের অনেক টাইগার সমর্থক। ইন্ডিয়া কি কি করছে কাহিনী ওটা আমরা সবাই জানি, সেই দিক থেকে আমরা ইন্ডিয়ার প্রতি অনেক বিরক্ত ছিলাম। তো অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারাইছে, ওই দিনও আমরা অস্ট্রেলিয়ার পক্ষে ছিলাম এবং ফাইনালেও সবাই মোটামুটি অস্ট্রেলিয়ার পক্ষেই ছিল আই থিঙ্ক, আর অস্ট্রেলিয়া জিতছে, আমরা খুশি। সেদিন যদি ইন্ডিয়া চিট না করতো বাংলাদেশের সাথে, আলটিমেটলি দেখা যেত যে বাংলাদেশই ফাইনাল খেলছে এবং বাংলাদেশই কাপটা গেইন করতে পারছে। ইন্ডিয়া যেই কাজটা করেছে বাংলাদেশের সাথে, এটা খুব অন্যায় করেছে, সেই জন্য অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়েছে, সেই জন্য আমাদের সমর্থনটা অস্ট্রেলিয়ার দিকে। বিশ্বকাপ যার হাতে যাক না কেন, বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রশ্নবিদ্ধ জয়টি ছাড়া এবারের বিশ্বমঞ্চে জয় হয়েছে ভদ্রলোকের খেলা ক্রিকেটের, এমনটাই মনে করেন দেশের ক্রিকেট প্রেমীরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা কথা বলছিলাম গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে। লিপু ভাই, ওভারঅল ক্রিকেট বিশ্বকাপটা দেখলেন, যেটা 2015-11তম আসর, কেমন লাগলো আপনার কাছে? আমরা অনেক রেকর্ড ভেঙেছে দেখেছি, 38টা সেঞ্চুরি হয়েছে এবং প্রায় অর্ধেকের বেশি ম্যাচে 300-এর বেশি রান হয়েছে। ওভারঅল কেমন দেখলেন? ভালো, আকর্ষণীয়। উইকেটগুলো খুব ভালো ছিল, উইকেটের বাউন্স ভালো ছিল, যদি অস্ট্রেলিয়ান উইকেটে ইনিশিয়ালি একটু হেল্প করেছে। ওভারঅল উইকেট বোলারদেরকে হেল্প করেছে, ব্যাটসম্যানদেরকে হেল্প করেছে, নাইলে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ একজন বোলার হয়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় একজন যেহেতু বোলার হয়, উইকেটের থেকে সাপোর্ট ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা অনেকগুলো 100 দেখেছি, আপনি যেটা বললেন। তবে যে জিনিসটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে যে আসলে এক পেশে হয়ে যাচ্ছে টু মাচ, কারণ আউটার সার্কেলে 4 জন থাকছে, দেন ব্যাটিং পাওয়ার প্লেতে আরো কমে যাচ্ছে, সেটা 3 জন হয়ে যাচ্ছে। তো এটা আসলে এশিয়ানদের থেকে হকির মতো ক্রিকেটকে দূরে সরে যাচ্ছে। আমাদের স্পিনার নির্ভর আমাদের অ্যাটাক, সো দ্যাট বাইরে 5 জন ফিল্ডম্যান থাকলে দেখি যেগুলো গ্যাপে 1 বাউন্সে 4 হচ্ছে, সেগুলো হয়তো অনেকগুলো আউট হয়ে যেত। তো আমার বিশ্বাস যে আলাপ আলোচনার মাধ্যমে যে ক্রিকেট কমিটি আছে আইসিসির, তাদের এই কিছু নিয়ম চেঞ্জ করা উচিত। ইতিমধ্যেই দুটো নতুন বল দুদিক থেকে দিয়ে কিন্তু বোলারদের অনেক হেল্প হচ্ছে। তো যেখানে আমরা পিছিয়ে যাচ্ছি, একটা জায়গায় 2টা বাউন্সারের প্রবর্তন, এটা তাদের জন্য অ্যাডভান্টেজ হচ্ছে। তো এখানে আমার মনে হয় একটা উইন উইন সিচুয়েশন করা উচিত এশিয়ান মানে আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। আরেকটি বিষয় যে আমরা দেখলাম 2011 বিশ্বকাপ হলো বেশ কিছু দেশ নিয়ে, সেটার ফাইনাল যে দেশে হলো ইন্ডিয়া, তারা জিতলো। 15তেও তাই, এবং 2019 বিশ্বকাপ কিন্তু হবে ইংল্যান্ড ওয়েলসে, ফাইনাল হবে ইংল্যান্ডে। তো আপনার কি মনে হয় যে 2019-এ গিয়ে আসলে ইংল্যান্ড
অবশেষে মানে বিশ্বকাপ জিততে পারবে এরকম, আসলে এটা জাস্ট মজা করেই আপনার কাছে জিজ্ঞেস করছি। ইংল্যান্ড আগে বাংলাদেশকে হারাক, বিশ্বকাপে তারা বাংলাদেশকে কন্টিনিউস দেখাচ্ছে, আগে তারা হারাক বাংলাদেশকে। আই ডোন্ট থিঙ্ক সো, বাট ইউ নেভার নো। ইংল্যান্ডের প্রতিটি দলই অনেক বেশি ক্রিকেট খেলে, কাউন্টি ক্রিকেট খেলে, সো এটা নাও ঘুরতে পারে। আরেকটি বিষয় শেষ করতে চাইবো আজকের আপনার সাথে এই আলোচনা, যে আপনি একটু আগে বলেন যে আসলে বাংলাদেশের প্রতিবাদ করা উচিত আইসিসির এই আচরণে বা শ্রীনিবাসনকে নিয়ে বিশেষ করে, কিন্তু এখন ক্রিকেটটা আসলে দেখা গেছে আগে যেমন এফটিপি ছিল নির্ধারিত হয়ে যেত, এখন চুক্তিভিত্তিক আমি ক্রিকেট আলাদা ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি করব। তো আসলে এটা ছোট দেশগুলোর জন্য, বাংলাদেশের মতো দেশ যারা কিনা এখনো ওরকম বড় পাওয়ার হয়ে ওঠেনি, বা আপনি হয়তো দেখছেন যে সাউথ আফ্রিকার মতো দেশ তারাও কিন্তু অনেকটা অসহায়। তো এই দেশগুলোর আসলে কি করণীয়, বা আয়ারল্যান্ডের মতো দেশই বা কি করবে যেখানে তারা এত ভালো পারফর্ম করছে তারপরও বিশ্বকাপের মতো মঞ্চে তারা পরবর্তী আসলে খেলতে পারবে কিনা এটা নিশ্চিত না। তো তাদের আসলে করণীয় কি, বা আসলে কি করলে এটা থেকে পরিত্রাণ পেতে পারে তারা? ইনফ্যাক্ট এটা একটা কঠিন প্রশ্ন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা গত বছরের যদি 6 বছরের আপনি এফটিপি দেখেন, সেখানে কিন্তু বাংলাদেশকে হার্ডলি 2-1বার বোধহয় জুন জুলাইতে ক্রিকেট খেলতে হয়েছে। এখন কিন্তু নিয়মিতভাবে দেখা যাচ্ছে যে আমাদের এখানে এই সময় খেলা হবে, কিংবা অন্য দেশের যেখানে বৃষ্টির মৌসুম সেখানে সে সময় খেলতে হবে। অস্ট্রেলিয়াতে গিয়ে আমরা তাদের অফ সিজনে ডারউইনে গিয়ে ক্রিকেট খেলেছি। সো দ্যাট এটা থেকে তো নিষ্কৃতি পেতে হবে। হয় প্রত্যেকটা দেশের ক্রীড়া মন্ত্রণালয়ে সম্পৃক্ত হওয়া উচিত, মানে এই বোর্ডগুলো যদি এই প্যাটার্নে এরকম লোকজনের দিয়ে পরিচালিত হতে থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো চান্সই নেই। এখানে মানে সুষম বন্টন না হলেও কাছাকাছি একটা কিছু হওয়া উচিত। কেউ যদি 7টা ওডিআই 5টা টেস্ট ম্যাচ খেলে অ্যাশেজ সিরিজে, ইন্ডিয়া যখন ইংল্যান্ডে যাবে, এরকম হতে থাকে দ্বিপাক্ষিকভাবে, তারা যদি এটাকে বাণিজ্যিকরণ করে অলরেডি তো ফেলেছে, এই সেদিকে যদি মনোনিবেশ করতে থাকে, তাহলে এটা বলবো যে তাদের কোনো ইচ্ছাই নেই যে নিচের থেকে কোনো দলকে উপরে টেনে নিয়ে আসার, এবং সেই কারণেই তারা 10 জনের বেশি কাউকে নিতে চাচ্ছে না নেক্সট ওয়ার্ল্ড কাপে। এভাবে আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আশা করছি আসলে ক্রিকেটটা আরো বৈশ্বিকভাবে ছড়িয়ে যাবে, এরকম 10 দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এবং আশা করছি 2015 বিশ্বকাপ শেষ হলো আজ, 2019 বিশ্বকাপ এর থেকেও ভালো কিছু হবে, সেই আশাই করছি। ধন্যবাদ। এএফসি অনূর্ধ্ব 23 ফুটবল বাছাই পর্বের খবর। আবারও বড় ব্যবধানে হারের স্বাদ পেতে হলো বাংলাদেশকে। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপের টপ ফেভারিট উজবেকিস্তানের কাছে 4-0 গোলে বিধ্বস্ত হয়েছে স্বাগতিকরা। আর এই হারের ফলে বাছাই পর্ব থেকে ছিটকে পড়ল ক্রিফের শিষ্যরা। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে দিনের অপর ম্যাচে ভারতকে 4-0 গোলে হারিয়েছে সিরিয়া। গেল ম্যাচে বিশাল হারের চাপেই কিনা র্যাঙ্কিংয়ের 72তম স্থানে থাকা উজবেকিস্তানের বিপক্ষে শুরু থেকেই এলোমেলো ক্রুইফের শিষ্যরা, আর সুযোগটা নিতে ভুল করেনি সফরকারী উজবেকিস্তান। 4 মিনিটেই দারুণ এক ফ্রিকিক থেকে গোল করে সফরকারীদের এগিয়ে নেন মাশারিপভ। এর 9 মিনিট পর মাকসতালিভের দুর্দান্ত ফ্রিকিক থেকে গোল আদায় করে লিড দ্বিগুণ করেন অধিনায়ক রাখমানভ। 29 মিনিটে আবারও রাখমানভ জাদু, এবার কর্নার থেকে দুর্দান্ত এক হেডে গোল করেন সফরকারী অধিনায়ক। কিন্তু তখনও গোল ক্ষুধা মেটেনি বখতিয়ারের শিষ্যদের। বিরতিতে যাওয়ার 5 মিনিট আগে মাকসতালিভের গোলে স্বাগতিকদের জালে এক হালি গোলের কোটা পূরণ করে উজবেকিস্তান। দ্বিতীয়ার্ধে বেশ আগ্রাসী ঢঙে খেলতে থাকে দুদল, তবে কিছুটা এগিয়ে ছিল উজবেকিস্তান। এর মাসুল গুনে 54 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় উজবেকিস্তানের স্ট্রাইকার শাহ গুলিয়ামভকে। 69 মিনিটে লাল কার্ডের খড়গে কাটা পড়তে হয় বাংলাদেশ দলের অধিনায়ক রায়হানকে। তবে শেষ দিকে নিজেদের গুছিয়ে এনে কয়েকবার প্রতিপক্ষের রক্ষণদুর্গে হানা দিলেও সফলতা দেখা পায়নি ক্রুইফের শিষ্যরা। অন্যদিকে স্বাগতিকদের রক্ষণভাগে চাপ অব্যাহত রাখেন বখতিয়ারের শিষ্যরা, কিন্তু দ্বিতীয়ার্ধে তারাও ব্যর্থ। ফলে 4-0 গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল সবুজ জার্সিধারীদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসির নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *S লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়ের।